সাধারণত একজন বিসিএস ক্যাডার বা সরকারি কলেজের অধ্যাপকের জীবন কেমন হয়? নিশ্চিত ক্যারিয়ার, সামাজিক মর্যাদা আর অবসরের পর এক শান্তিময় জীবন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এমন একজন মানুষ আছেন যিনি এই আরামায়েশের জীবনকে তুচ্ছ জ্ঞান করে বেছে নিয়েছেন অনিশ্চয়তা আর লড়াইয়ের এক বন্ধুর পথ, যার পরিচিতি এখন রাজপথের লড়াকু নেতা হিসেবে, যার দিনের বড় একটা অংশ কাটে আদালতের বারান্দায় কিংবা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। অথচ তার শুরুটা ছিল একেবারেই ভিন্ন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ আমরা দেখব একজন মিষ্টিভাষী অধ্যাপকের প্রভাবশালী রাজনীতিবিদ হয়ে ওঠার সেই রোমহর্ষক ও অজানা গল্প। ১৯৪৮ সালের ১ আগস্ট উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম নেন মির্জা ফখরুল। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন ওই অঞ্চলের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। বাবার ছায়ায় বড় হলেও ফখরুলের মেধার পরিচয় পাওয়া যায় তার শিক্ষাজীবনে। ঢাকা কলেজের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ৬০-এর দশকের উত্তাল সময়। ফখরুল তখন ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য। ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি। রাজনীতির পাঠ তার ওখানেই শুরু, কিন্তু গন্তব্য তখনও ছিল শিক্ষকতা। ১৯৭২ সাল, সদ্য স্বাধীন দেশ, প্রথম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন মির্জা ফখরুল। ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। এরপর বেশ কিছু সরকারি কলেজে অধ্যাপনা করেন। এমনকি ১৯৭৯ সালে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮২ সালে এরশাদ ক্ষমতায় আসার আগ পর্যন্ত তিনি সরকারি দায়িত্বেই ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে দেশের রাজনৈতিক পরিস্থিতি তাকে অস্থির করে তুলছিল। ১৯৮৬ সাল, মির্জা ফখরুলের সামনে তখন দুটি পথ। একটি হল শিক্ষক হিসেবে নিরাপদ জীবন, অন্যটি হল সক্রিয় রাজনীতিতে নেমে গণমানুষের কথা বলা। তিনি বেছে নিলেন দ্বিতীয়টি। শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে তার মূল ধারার রাজনীতিতে অভিষেক ঘটে। জেনারেল এরশাদের পতন আন্দোলনে রাজপথে সক্রিয় থাকাকালীন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিতে যোগ দেন। শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। ১৯৯১ এবং ১৯৯৬ সালের নির্বাচনে হারলেও ২০০১ সালের নির্বাচনে মির্জা ফখরুল বিপুল ভোটে জয়লাভ করেন। বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি প্রথমে কৃষি এবং পরবর্তীতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভদ্র ও মার্জিত আচরণের জন্য তিনি দল মত নির্বিশেষে সবার কাছে জেন্টলম্যান পলিটিশিয়ান হিসেবে পরিচিতি পান। কিন্তু ২০০৮-এর পর বিএনপির জন্য সময়টা কঠিন হয়ে দাঁড়ায়। ২০১১ সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর এক ক্রান্তিকালে খালেদা জিয়া মির্জা ফখরুলের ওপর আস্থা রাখেন। তাকে করা হয় ভারপ্রাপ্ত মহাসচিব। ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে দায়িত্ব পান। পর্দার আড়ালের গল্পটা কিন্তু খুব একটা সহজ ছিল না। দলের ভেতরে বিভক্তি, হাজার হাজার মামলা আর বারবার কারাবরণ, এই সব কিছুকে সামলে তৃণমূলের কর্মীদের আগলে রাখার দায়িত্ব ছিল তার কাঁধে। তার বড় মেয়ে শামারুহু মির্জার ভাষায়, আমার বাবা প্রতিশোধের জন্য রাজনীতি করেননি, তিনি শুধু গণতন্ত্র চেয়েছিলেন। রাজনীতির ময়দান পুষ্পসজ্জা নয়, মির্জা ফখরুলকেও সইতে হয়েছে সমালোচনা। দলের একাংশ মনে করে তিনি রাজপথে যথেষ্ট কঠোর হতে পারেননি, আবার কেউ কেউ তার ভদ্র ইমেজকে দুর্বলতা হিসেবে দেখেন। কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির মতো একটি বিশাল দলকে টানা ১ দশকেরও বেশি সময় ঐক্যবদ্ধ রাখা ছিল হিমালয় সম চ্যালেঞ্জ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ক্লাসরুমের লেকচার ছেড়ে রাজপথের স্লোগানকে আপন করে নিয়েছেন, যার জীবনের বড় একটা সময় কেটেছে পরিবার থেকে দূরে, লড়াইয়ের ময়দানে। তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার ত্যাগ আর ধৈর্যের গল্পটি অনিস্বীকার্য। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন সফল মহাসচিব হিসেবে, নাকি একজন আদর্শবাদী শিক্ষক হিসেবে যিনি ভুল সময়ে ভুল জায়গায় চলে এসেছিলেন? আপনার মন্তব্য আমাদের জানান নিচের কমেন্ট বক্সে।